মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আগামীকাল মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা। আজকে এটা সম্ভবত আমি লাস্ট ভিডিও দিচ্ছি। এরপরে যদি ভয়েস না দিতে পারি, এমনি দু একটা অঙ্কের ছবি শুধু তুলে পাঠাবো। যা যা দিয়েছি মোটামুটি সব ভালো করে প্র্যাকটিস করবে তোমরা, খুব ভালো করে পরীক্ষা দিও। আগামীকালের 2025 মাধ্যমিকের অঙ্ক পরীক্ষার জন্য আমার পক্ষ থেকে সমস্ত শিক্ষার্থী এবং পরীক্ষার্থীদের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল। তোমরা অঙ্ক পরীক্ষা খুব মাথা ঠান্ডা করে দিও। যে অঙ্কগুলো পারবে সেইগুলো আগে করবে, তাতে তোমাদের কনফিডেন্স বাড়বে। যেটা পারবে না, চেষ্টা করার জন্য সেইগুলোর জন্য সময় নষ্ট করবে না। চেষ্টা পরে হবে, যখন নিজের জানা সব অঙ্ক করে ফেলবে তারপরে চেষ্টা। যে অঙ্কগুলো পারবে সেইগুলো আগে করে ফেলবে, তারপরে দেখবে যেগুলো পারছো না সেগুলো চেষ্টা করলেও আরামসে হয়ে যাবে। কিন্তু প্রথমে যদি চেষ্টা করে সময় নষ্ট করো তাহলে মাথা গুলিয়ে যাবে, চিন্তায় পড়ে যাবে, জানা অঙ্ক ভুল হয়ে যাবে। এই ভুলটা একদম করতে যাবে না। তো শুরু করা যাক। এক্স ওয়াই জেড চলরাশি তিনটির যোগফল ধ্রুবক এবং এক্স মাইনাস ওয়াই প্লাস জেড হোল ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ভ্যারাইজাজ ওয়াই জেড হলে প্রমাণ করো যে এ ওয়াই প্লাস জেড মাইনাস এক্স প্রপোর্শনাল টু ওয়াই জেড। তাহলে যেটা দেওয়া আছে সেটা তুললাম আমরা, জেড প্লাস এক্স মাইনাস ওয়াই হোল ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড প্রপোর্শনাল টু ওয়াই জেড। এবারে এইটাকে আমরা এখানে k1 সমান অশূন্য, তাহলে যেটা হয় প্রপোর্শনাল টু চিহ্ন উঠলে ধ্রুবক আসবে, সমান চিহ্ন আসবে। সেটা করা হয়েছে, k1 ধরেছি অশূন্য ভেদ ধ্রুবক। তারপরে করলাম কি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড করে দিলাম, কিন্তু আমার প্লাস ওয়াই তো ছিল না, তার জন্য মাইনাস ওয়াই করলে মাইনাস টু ওয়াই হলো। দেখো এই লাইনটাতে, এই যে দেখো প্লাস ওয়াই মাইনাস টু ওয়াই মিলে কিন্তু মাইনাস ওয়াই হচ্ছে। অতএব আমি কিন্তু এক্সট্রা কিছু করিনি। তাতে লাভ হবে কি, আমার এক্স প্লাস ওয়াই প্লাস জেডটা কিন্তু ধ্রুবক আছে, এই জন্য এটা করলাম। এখানেও ঠিক একই জিনিস, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, কিন্তু প্লাস জেড তো ছিল না, তাহলে মাইনাস টু জেড করলে মাইনাস জেড মিলে যাবে, আর ডান দিকে যা ছিল তাই থাকলো। এবারে এক্স প্লাস ওয়াই প্লাস জেড যেহেতু ধ্রুবক, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান এম ধরি, এম ধ্রুবক। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেডের বদলে এম লেখা যাবে, এখানেও এক্স প্লাস ওয়াই প্লাস জেডের বদলে এম লেখা যাবে। তাহলে এম মাইনাস টু ওয়াই হোল ইন্টু এম মাইনাস টু জেড ইকুয়াল টু k1 ওয়াই জেড। এবারে এটা গুণ করে দিলাম। গুণ যেরকম হয়, গুণ জানো তোমরা, বহুপদী সংখ্যামালার গুণ এম স্কোয়ার মাইনাস টু এম জেড মাইনাস টু এম ওয়াই প্লাস ফোর ওয়াই জেড ইকুয়াল টু k1 ওয়াই জেড। তাহলে এম স্কোয়ার মাইনাস টু এম জেড মাইনাস টু এম ওয়াই। এবারে এই ফোর ওয়াই জেডকে পাশে নিয়ে চলে এলাম, মাইনাস ফোর ওয়াই জেড হলো। এবারে এইটা থেকে দেখো এম কমন যাবে, এম কমন গেলে এখানে পড়ে থাকবে এম মাইনাস টু জেড মাইনাস টু ওয়াই সমান ওয়াই জেড হোল ইন্টু কে, মানে ওয়াই জেড কমন যাচ্ছে এখান থেকে, তাহলে k1 মাইনাস ফোর। এবারে এম এর মান তো, এম তো কাকে ধরেছিলাম, এক্স প্লাস ওয়াই প্লাস জেডকে এম ধরেছিলাম, তাহলে এম এর বদলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বসিয়ে দিলাম। আর এখানেও এম এর বদলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বসিয়ে দিলাম। তাহলে মাইনাস টু মাইনাস টু জেড মাইনাস টু ওয়াই ছিল, আর k1 ওয়াই জেড, সরি k1 ওয়াই জেড নয়, এই k1 মাইনাস ফোরকে k2 ধরে নিয়েছি আমি। এখানে দেখো k2 সমান k1 মাইনাস ফোর, যে k1 ধ্রুবক আর ফোরও ধ্রুবক, তার মানে k1 মাইনাস ফোর যেটা k2 সেটাও ধ্রুবক হবে। তো k2 ওয়াই জেড হলো। এবারে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল ইন্টু, এইটা দেখো সলভ করলে কী হচ্ছে, এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড সমান k2 ওয়াই জেড। এবার একটা মাইনাস চিহ্ন আমি যদি কমন নিই এইটা থেকে, তাহলে কী হবে, মাইনাস অফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর এখানে মাইনাস চিহ্ন হলো চিহ্ন বিপরীত হয়ে যাবে, ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, মানে এক্সের আগে মাইনাস চিহ্ন হলো আর এগুলো মাইনাসটা প্লাস হয়ে গেল, তোমরা জানো এটা। এবারে এইটা দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মান কি, এম ধরেছি আমরা আগে, এই যে এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেডকে এম ধরেছি, ধ্রুবক যেহেতু বলে দিয়েছে এক্স প্লাস ওয়াই প্লাস জেডের যোগফল, তিনটি চলরাশির যোগফল ধ্রুবক, তাহলে সেইটা এম ধরা হয়েছিল। তাহলে এর বদলে, এম এর বদলে, এটার বদলে এম বসিয়ে দিলাম, আর ওয়াই প্লাস জেড মাইনাস এক্স থাকলো। তাহলে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স সমান মাইনাস k2 বাই এম, এমটা ভাগ হয়ে গেল ইন্টু ওয়াই জেড। তাহলে এই যে দেখো ব্যাপারটা, মাইনাস k2 বাই এম, এটাও তো ধ্রুবক হবে, কেন k2 এম দুটোই তো ধ্রুবক, k2ও ধ্রুবক এমও ধ্রুবক। তার মানে আমার ওয়াই প্লাস জেড মাইনাস এক্স প্রপোর্শনাল টু ওয়াই জেড, মানে ধ্রুবকটা উঠে গেল, সমান চিহ্ন উঠে গিয়ে প্রপোর্শনাল টু চিহ্ন হয়ে প্রমাণ হয়ে গেল। এবারে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 14 সেমি, ওই বৃত্তে 66 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির মান কত। তাহলে কোণের সূত্র রেডিয়ানে অবশ্যই, এই কোণটা কিন্তু, এই কোণটা কিন্তু ডিগ্রিতে নয়। এই কোণের সূত্র হচ্ছে চাপ বাই ব্যাসার্ধ, চাপ হচ্ছে 66 বাই ব্যাসার্ধ হচ্ছে 14 বসানো হয়েছে। তাহলে
ছেষট্টিকে আমি করেছি 22 × 3, 22 3 66, আর 14কে করেছি 7 × 2। এই যে 22/7 এই যে জিনিসটা, এর বদলে কি লেখা যাবে? এই 22/7 বদলে, এই 22/7 বদলে দেখো, এই 22/7, এই 22/7 বদলে কি হবে? পাই রেডিয়ান। তাহলে কি হচ্ছে? তাহলে পাই রেডিয়ান, 22/7 22/7 মানে পাই, সেটাকে পাই রেডিয়ান হিসেবে ধরা হলো। এবারে 3/2, তাহলে 3π/2 রেডিয়ান। এটা রেডিয়ানে যেহেতু, এই জন্য 3π/2 রেডিয়ান। এরপরের অঙ্কটা দেখো, এটা যদি y/x + y = x + z - y/y + z - x = x + y + z / 2x + y + 2z হলে দেখাও যে x/2 = y/3 = z/4। তাহলে যেটা ছিল সেটা তোলা হয়েছে। এবারে কি করেছি? প্রথম যে অনুপাত তার উপর নিচে 2 গুণ করেছি, দ্বিতীয় অনুপাতটাকে ঠিক রেখেছি, তৃতীয় অনুপাতেও উপর নিচে 2 দিয়ে গুণ করেছি। তাহলে 2 দিয়ে গুণ করে দেখো 4x আর 2 তো গুণ হলো, 2 গুণ হলে যা হয়। এবারে দিয়ে সংযোজক মানে সংযোজন প্রক্রিয়া দ্বারা পাই, এটা লিখতে হতো এখানে, সংযোজন প্রক্রিয়া দ্বারা পাই, সংযোজন প্রক্রিয়া দ্বারা পাই, এটা লিখবে। সংযোজন প্রক্রিয়ার নিয়ম কি? লবগুলো যোগ হয়ে লবে বসছে আর হরগুলো যোগ হয়ে হরে বসবে, তাই করা হয়েছে। দেখো, তাহলে লবগুলো যোগ হয়ে লবে বসছে, হরগুলো যোগ হয়ে হরে বসছে। এখানে দেখো -y আর হচ্ছে 2y 4y সরল করবে আর কি 2y 4y, তাই সেখান থেকে -y গেলে 3y, দেখবে 3y 3x আর 3z, তার মানে 3 কমন গেলে x + y + z মানে y + z + z, একই কথা। আর নিচে দেখো 2x 4x মানে 6x - x মানে 5x, একটা দেখিয়ে দিলাম, বাকিগুলো একই হবে। 5x হবে, 5y হবে, 5z হবে, তার মানে 5 হোল ইন্টু y + z + x। তাহলে কেটে যাবে উপর নিচে x + y + z, যেহেতু x + y + z ≠ 0, তাহলে কি হলো? 3/5। তার মানে প্রতিটা অনুপাতের ভ্যালু কত হলো? 3/5। তার মানে y/x + y এই অনুপাতটার মানও 3/5। তাহলে সেটা করা হয়েছে y/x + y, মানে প্রথমে যে অনুপাতটা দেওয়া ছিল, অনুপাতের উভয় পদে একই সংখ্যা গুণ করলে তো সেই অনুপাতই থাকে। তার মানে এই অনুপাত থেকে আমি আলটিমেট পেলাম কত ভ্যালু? 3/5। তার মানে এই অনুপাতটার মানও 3/5, এটার মানও 3/5, এটার মানও 3/5, এটার মানও 3/5, এটাও 3/5, এটাও 3/5, এটাও 3/5। তাহলে যেটা প্রথমে দেওয়া ছিল সেই প্রত্যেকটা অনুপাতের মান কিন্তু 3/5 করে। তাহলে সেইটা 3/5। তাহলে এবারে কোনাগুনি গুণ করা হয়েছে 5x 5y সমান হচ্ছে 3x + 3y, এ পাশে y নিয়ে এলে 5y - 3y = 3x, তাহলে 2y = 3x। তাহলে y/3 এই তিনটা এ পাশে ভাগ হয়ে গেল, আর এই দুইটা এ পাশে এসে ভাগ হয়ে গেল। তাহলে y/3 = x/2, 1 নম্বর দিয়ে দিলাম এটা। আবার এই যে মাঝের অনুপাতটা, এটার মানও 3/5। তোমার চাইলে তো তৃতীয় অনুপাতটা নিয়েও করতে পারো, ওতেও চলে আসতো। আমরা তৃতীয় অনুপাতটা যেহেতু বড় আছে একটু, এই জন্য সেটাকে ধরিনি, মাঝের অনুপাতকে ধরেছি। x + z - y y + z - x = 3/5। এবার কোনাগুনি গুণ করো, তাহলে কোনাগুনি গুণ করে সরল করলে দেখবে এই যে একদিকে x একদিকে z, এই যে দেখো কী করলাম, 5x + 5z - 5y থাকলো। এবারে এই কোনাটা গুণ হলে 3y + 3z - 3x, তাহলে 5x + 3x, কেন এই পাশে +3x হলো, -5y - 3y, -5y ছিল, এই 3y এই 3yটা এ পাশে এলে -3y = 3z, হ্যাঁ 5z এ পাশে এলে -5z, তাহলে 8x - 8y = -2z, সরল করলাম আর কি। এবার 8x - 4 × 2y লেখা যাবে, 8yকে তো 4 × 2y লেখা যায়, 4 × 8y। এবারে 2y এর ভ্যালু আমরা জানি কিন্তু, দেখো 2y = 3x, তাহলে 2y এর বদলে আমি 3x বসিয়ে দিয়েছি। তাহলে কত? 4 × 3 = 12x, 8x - 12x সমান হচ্ছে -4x, সমান তো -2z এর পাশে ছিলই, মাইনাস কেটে গেল। তাহলে দেখো x বাই এই 2টা ভাগ হয়ে গেল, x/2 সমান z, এই 4টা ভাগ হয়ে গেল z/4। তাহলে এখান থেকে পেলাম x/2 সমান z/4, এখান থেকে পেলাম x/2 সমান y/3। তাহলে 1 ও 2কে 2 থেকে কি পাচ্ছি আমি? x/2 সমান y/3 সমান z/4 প্রমাণিত, ঠিক আছে। এরপরে দেখো a/b + c + b/c + a + c/a + b = 1 হলে দেখা হয় যে a² b + c, b² c + a, c² a + b = 0। তাহলে যেটা দেওয়া ছিল a/b + c + b/c + a + c/a + b = 1। এবারে আমি কি করছি? উভয় পক্ষে মানে সমান চিহ্নের উভয় দুদিকে a + b + c দিয়ে গুণ করেছি। তাহলে এটাও a + b + c গুণ, এটাও a + b + c গুণ, এটাও a + b + c গুণ, আর একের সঙ্গে a + b + c গুণ করলে
এ প্লাস বি প্লাস সি হবে। তাহলে এবারে কী করছি, এ দিয়ে যদি গুণ করি কী হবে দেখো, এ স্কোয়ার, তারপরে এ বি প্লাস সি এ, সেইটা আমি এটা বি প্লাস সির সঙ্গে গুণ, তো সেইটাই আমি খুলে লিখেছি জাস্ট, মানে আমি আর গুণ করে দিইনি। এ এর সঙ্গে গুণ হলে এ স্কোয়ার হলো, প্লাস এ হোল ইন্টু বি প্লাস সি, বোঝা যাচ্ছে, বাই বি প্লাস সি থাকলো। অনুরূপে এটার ক্ষেত্রেও বি এর সঙ্গে বির সঙ্গে গুণ করলে বি স্কোয়ার, প্লাস বি যখন এ প্লাস সির সঙ্গে গুণ হবে বি হোল ইন্টু এ প্লাস সি, বাই এ প্লাস সি থাকলো। সি সির সঙ্গে গুণ হলে কী হবে, সি স্কোয়ার, আর সি তো এ প্লাস বির সঙ্গেও গুণ হবে, তখন সি হোল ইন্টু এ প্লাস বি। রেখে দিয়েছি তার কারণ আছে, এই দেখো ছেড়ে যখন লিখবো তাহলে এ স্কোয়ার বাই বি প্লাস সি, এটা হবে কি এ হোল ইন্টু বি প্লাস সি, দেখো এ হোল ইন্টু বি প্লাস সি বাই বি প্লাস সি। আর এটা ছেড়ে লিখলে কী হবে, বি স্কোয়ার বাই এ প্লাস সি প্লাস বি হোল ইন্টু এ প্লাস সি বাই এ প্লাস সি হলো, প্লাস সি স্কোয়ার বাই এ প্লাস বি প্লাস সি হোল ইন্টু এ প্লাস বি বাই এ প্লাস বি। তাতে লাভ কী হবে, এ প্লাস বি কেটে গেল, এ প্লাস সি কেটে গেল, বি প্লাস সি কেটে গেল, আর এ পাশে ডান দিকে তো এ প্লাস বি প্লাস সি আছেই। তাহলে এ স্কোয়ার বাই বি প্লাস সি, আর এটা তো এ, এই এটা এ পাশে এলে মাইনাস এ, আর তার সঙ্গে বি স্কোয়ার বাই সি প্লাস এ থাকলো বাম দিকে, সি স্কোয়ার বাই এ প্লাস বি বাম দিকে থাকলো, এখানকার এ ডান দিকে গেলে মাইনাস এ, এখানকার বি এ পাশে গেলে মাইনাস বি, এখানকার সি এ পাশে গেলে মাইনাস সি, তাহলে প্লাস এ মাইনাস এ, প্লাস বি মাইনাস বি, প্লাস সি কেটে গেলে জিরো। তাহলে এ স্কোয়ার বাই বি প্লাস সি, বি স্কোয়ার বাই সি প্লাস এ, সি স্কোয়ার বাই এ প্লাস বি ইকুয়াল টু জিরো। এবারে এরপরে দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা যথাক্রমে 20 সেমি ও 16 সেমি। প্রথম ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য 9 সেমি হলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত? আচ্ছা, আমরা জানি দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমার অনুপাত তাদের অনুরূপ বাহুগুলির অনুপাতের সমান। অনুরূপ বাহুগুলির অনুপাতের সমান। আচ্ছা, এই সঙ্গে একটা মানে এই প্রসঙ্গে বলে রাখি, দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমার অনুপাত তাদের অনুরূপ বাহুগুলির অনুপাতের সমান, কিন্তু দুটি সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত তাদের অনুরূপ বাহুগুলির বর্গের অনুপাতের সঙ্গে সমান। এটা আমি আমার একটা ভিডিওতে বলেও ছিলাম, সেখানে অঙ্কও করিয়েছিলাম, সেটা একটু খেয়াল করবে, একটা এক্সট্রা জ্যামিতিতে ছিল সেখানে আমি এইটাকে রিডাকশন হিসাবে বলেও ছিলাম। তাহলে দুটো জিনিস, একটা জিনিস হচ্ছে দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলির অনুপাত তাদের পরিসীমার অনুপাতের সঙ্গে সমান, তার মানে পরিসীমার অনুপাত অনুরূপ বাহুগুলির অনুপাতের সঙ্গে সমান, শুধু অনুরূপ বাহুগুলির অনুপাতের সঙ্গে সমান। কিন্তু ক্ষেত্রফলের অনুপাত কী হবে সদৃশ ত্রিভুজের দুটি সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত তাদের অনুরূপ বাহুগুলির বর্গের অনুপাতের সঙ্গে সমান, এটা মাথায় রাখতে হবে। তাহলে প্রথম ত্রিভুজের বাহু বাই দ্বিতীয় ত্রিভুজের বাহু সমান প্রথম ত্রিভুজের পরিসীমা বাই দ্বিতীয় ত্রিভুজের পরিসীমা। তাহলে যদি এটা ক্ষেত্রফলের গল্প হতো তাহলে কী হতো, প্রথম ত্রিভুজের বাহুর স্কোয়ার বাই দ্বিতীয় ত্রিভুজের বাহু স্কোয়ার সমান প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল বাই দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল। এটা এরকম অঙ্কও আসতে পারে ক্ষেত্রফল দিয়ে, সেটা আমি আগে বলেছি বলে আর দিইনি। আচ্ছা, প্রথম ত্রিভুজের বাহু 9 বসিয়ে দেওয়া হয়েছে, দ্বিতীয় ত্রিভুজের বাহু জানা নেই। প্রথম ত্রিভুজের পরিসীমা 20 বসানো হয়েছে, দ্বিতীয় ত্রিভুজের পরিসীমা 16, কাটাকুটি করলে 4 5 20, 4 4 16। এবারে তো কোনাগুনি গুণ করে সমাধান করতে তোমরা জানো, 5 ইন্টু দ্বিতীয় ত্রিভুজের বাহু সমান 9 ইন্টু 4, 9 4 36 বাই 5 সমান 7.2 সেমি। এরপরে দেখো, এ বি সি যৌথভাবে 1,80,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। এ বি এর থেকে 20,000 টাকা বেশি এবং বি সি এর থেকে 20,000 টাকা বেশি দিল। লাভের পরিমাণ 10,800 টাকা হলে প্রত্যেকের লভ্যাংশ কত? এইখানে কিন্তু একটা মজার জিনিস কায়দা করে ধরতে হবে, এ বির থেকে 20,000 বেশি, বি সির থেকে 20,000 বেশি, তাহলে সবচেয়ে কমকে দিয়েছে, এটা থেকে বুঝতে পারছো সবচেয়ে কম দিয়েছে সি টাকা, সি সবচেয়ে কম টাকা দিয়েছে। তাহলে আমি ধরলাম সির মূলধন x টাকা। সির থেকে বি কত বেশি দিয়েছে, 20,000 টাকা বেশি, তাহলে বির মূলধন কী হবে, প্লাস 20,000। তাহলে এক্স প্লাস 20,000 টাকা কে দিয়েছে, বির মূলধন হচ্ছে এইটা। আর এ বির থেকে আবার 20,000 বেশি, তার মানে বির মূলধনের সঙ্গে আরও 20,000 যোগ করলে এর মূলধন পাবো। তাহলে এক্স প্লাস 20,000 ছিল বির মূলধন, তার সঙ্গে আরও 20,000 যোগ করলে সেটা পাচ্ছি কার মূলধন, এর মূলধন। এবারে প্রশ্নানুসারে মোট মূলধন ছিল কত, 1,80,000, তার মানে সির মূলধন, বির মূলধন আর এর মূলধনের যোগফল 1,80,000। তাহলে 3x প্লাস হচ্ছে তোমার 20 × 60,000 সমান 1,80,000, 3x সমান 1,80,000 বিযুক্ত 60,000 সমান 3x বাস 3x সমান কি 1,20,000। তাহলে x সমান কত, 40,000। তাহলে x যদি 40,000 বসে তাহলে এর মূলধন কী হবে, 40,000 যুক্ত 40,000 মানে 80,000 টাকা। বির মূলধন কী হবে, 40,000 যুক্ত 20,000 মানে 60,000 টাকা। আর সির মূলধন তো x টাকাই ছিল, তার মানে x তো 40,000, তার মানে সির মূলধন কত, 40,000 টাকা। অতএব এবারে তো আরামসে পারবে তোমরা, মূলধনের অনুপাত কী হবে,
80,000 ইস টু 60,000 ইস টু 40,000। তাহলে তোমার 4টে শূন্য চলে গেল, আর 2 দিয়ে ভাগ করলে 2 4 8, 2 3 6, 2 2 4। তাহলে মূলধনের অনুপাত হলো 4:3:2। তোমরা জানো একটা জিনিস মাথায় রাখবে, শর্ট প্রশ্ন অনেক সময় পড়তে পারে, মূলধনের অনুপাত যেটা হয় সেটাই লভ্যাংশের অনুপাত। লভ্যাংশের অনুপাত যেটা হয়, যদি লভ্যাংশের অনুপাত দেওয়া থাকে তাহলে বুঝবে ওটাই হচ্ছে মূলধনের অনুপাত, আর যদি মূলধনের অনুপাত দেওয়া থাকে তাহলেই বুঝবে ওটাই লভ্যাংশের অনুপাত। তাহলে যেটাই লভ্যাংশের অনুপাত সেটাই মূলধনের অনুপাত। তাহলে এই মূলধনের অনুপাতেই লভ্যাংশ বণ্টিত হয়, মানে লভ্যাংশের অনুপাতও তাই। আর লভ্যাংশের অনুপাত যা, মূলধন কিন্তু সেই হিসেবেই নিয়োজিত হয়, সেই অনুপাতেই নিয়োজিত হয়। তাহলে এর লভ্যাংশ সমান কী হবে? 10,800 ইন্টু 4/9। এটা বলার কিছু নেই, 4 4 3 7 2 9, মানে 4/9, আর 9 12তে 108, 1200, তার 12,4800 টাকা। অনুরূপে বীর মূলধন মানে বীর লভ্যাংশ হবে 10,800 ইন্টু 3/9, 9 12তে সেই 1200 ইন্টু 3 মানে 3600। আর এখানে সির লভ্যাংশ হচ্ছে 10,800 ইন্টু 2/9, এই যে 2/9, তাহলে 9 1200, 12 দুনে 2400 টাকা। এরপরে দেখো 11 12 14 x-2 x+4 x+9 3 38 47 রাশিগুলি ঊর্ধ্বানুসারে সাজানো এবং তাদের মধ্যমা 24 হলে এক্সের মান নির্ণয় করো। আচ্ছা, এখানে তথ্য সংখ্যা কটা আছে দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা। একটা জিনিস বলি, এখানে কিন্তু ঊর্ধ্বক্রমানুসারে সাজানো আছে বলেছে। যদি মধ্যমা এমনি হ্যাবাজার তথ্য থাকে, মানে গোলানো তথ্য থাকে, তাহলে তো সেখানে কিন্তু ঊর্ধ্বক্রমানুসারে বা অধক্রমানুসারে সাজিয়ে নিয়ে মাঝখানে যে বা যারা আছে তাদেরকে যে থাকবে, যদি বিজোড় হয় তাহলে মাঝখানে একটা, সেটাই মধ্যমা। আর যদি জোড় হয় তাহলে মধ্যমা হচ্ছে কি, ওই তোমার মাঝখানে দুটো পদ থাকবে, সেই দুটো পদকে যোগ করে 2 দিয়ে ভাগ। সেটা সূত্র তোমরা জানো। যদি তথ্য সংখ্যা এন হচ্ছে 9, তাহলে এটা কি অযুগ্মর বেলা কি মধ্যমার সূত্র কি, n + 1/2 তম পদ। আর যুগ্ম সংখ্যক যদি ডেটা থাকে বা তথ্য থাকে, তাহলে সেক্ষেত্রে কি হয়, n/2 তম পদ যুক্ত n/2 + 1 তম পদ বাই 2। ঠিক আছে? তাহলে এখানে যেহেতু তথ্য সংখ্যা 9, তাহলে মধ্যমা হচ্ছে, যেহেতু অযুগ্ম, তাহলে n + 1/2 তম পদ মানে 9 + 1/2 তম পদ মানে হচ্ছে 10/2 তম পদ, মানে পঞ্চম পদ, মানে 5তম পদ আর কি। 5তম পদ লেখাটা যে ভুল এটা ভাববে না, কিন্তু 5তম পদ মানে পঞ্চম পদকেই বোঝাচ্ছে, এখানে ওই গ্রামার ট্রামার ভাববার দরকার নেই। এবারে পঞ্চম পদ দেখো, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর। এখানে ভাবছো যে সাজানো হলো না কেন, সাজানো আছে কিন্তু বলে দিয়েছে, ঊর্ধ্বক্রমানুসারে সাজানো আছে, তার মানে আমার সিকোয়েন্সিয়ালি এটাকে বসানো আছে, তাহলে আমাকে আর সাজাতে হবে না। 1 2 3 4 5 নম্বর পদকে x+4, তাহলে এটাই হচ্ছে আমার মধ্যমা। মধ্যমার মান বলে দিয়েছে কত, 24। আমি পেলাম কত, x+4, তাহলে প্রশ্ন অনুসারে x+4 সমান কত, 24। তাহলে x সমান কত, 24 - 4 সমান 20, অতএব x সমান 20। আচ্ছা, এরপরে আমি আর সম্ভবত ভিডিও দিতে পারবো না। আমার ভিডিও দিতে পারলেও ছবি তুলে হয়তো কয়েকটা অঙ্ক দেব, আর তো সময় নেই একদমই আজকে সন্ধ্যাবেলাটা। কালকে সকালবেলা তো ভিডিও দিলে আর দেখার সময়ও তোমাদের হবে না। চেষ্টা করছি আমি আর দু চারটা এক্সট্রা জ্যামিতি আর তোমার দু চারটা একটু গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও ভয়েস দিতে পারবো না, বোঝানোর ভয়েস দিতে পারবো না, শুধু ছবি তুলে আমি পোস্ট করে দেবো। চেষ্টা করবে তোমরা সেগুলো দেখে নিয়ে ভালো করে পরীক্ষা দিও। অনেক শুভেচ্ছা থাকলো, আবারও শুভেচ্ছা জানিয়ে তোমাদেরকে ভিডিওটা আজকের মতো শেষ করলাম। ধন্যবাদ।